গণভোট আপনি কেন দেবেন? গণভোট জিনিসটা আসলে কি অনেকেই জানে না। সো যারা জানে না তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন গণভোটের A to Z তথ্য। আপনি যদি বাংলাদেশের সুনাগরিক হয়ে থাকেন তাহলে আপনার কাছে আশা করব আপনি গণভোটে হ্যাঁ ভোট দেবেন। সো আমার কথায় আপনি গণভোটে হ্যাঁ দিবেন বিষয়টি এমন না। আপনি যদি মনে হয় আপনার কাছে গণভোটে না ভোট দিতে তাহলে আপনি অবশ্যই না দিতে পারবেন। তবে বিষয়টি আগে ভালোভাবে জেনে বুঝে নেন, তারপরে আপনি না বা হ্যাঁ দেওয়ার চেষ্টা করবেন। সো গণভোটে কিছু তথ্য রয়েছে যে তথ্যগুলো সামগ্রিক বিবেচনা করে তুলে ধরা হয়েছে। সো দেখুন, গণভোটে অনেক তথ্য উপস্থাপন করা হয়েছে। এই তথ্যগুলো একত্র করেই গণভোটের একটা তফসিল ঘোষণা করা হয়েছে যে এই তফসিলের মাধ্যমে আমরা এই পরিবর্তনগুলো আনতে চাচ্ছি। সো এই পরিবর্তনগুলো ভবিষ্যতে আনা হবে বিধায় এই ভোটের নাম হয়েছে গণভোট। গণভোট কেন হয়েছে? গণভোট বলতে সমগ্র বাংলাদেশের মানুষ এখানে মতামত শেয়ার করবেন। যাদের কাছে ভালো লাগবে তারা হ্যাঁ ভোটে যাবেন, যাদের কাছে বিষয়টি ভালো লাগবে না তারা না ভোটে যাবেন। সো আমি মনে করি আপনি যদি বাংলাদেশের সুনাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি হ্যাঁ ভোটের দিকে যাবেন। বিষয়টি আপনার একান্ত। সো গণভোটে কী কী পরিবর্তন আনতে চাওয়া হয়েছে বা ইচ্ছা পোষণ করা হয়েছে সেটি বলা হয়েছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য। বলা হয়েছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য একটা বজায় থাকবে। সো প্রথমে বলা হয়েছে জরুরি অবস্থা জারিতে মন্ত্রী পরিষদের অনুমোদন লাগবে এবং বিরোধী দলের উপস্থিতি বাধ্যতামূলক। বিষয়টি আমি আপনাদের পরিষ্কার করে বলে দিতে চাই। যদি দেশে জরুরি অবস্থা জারি করতে হয় তাহলে অবশ্যই মন্ত্রী সবার অনুমোদন লাগবে এবং বিরোধী দলের উপস্থিতি বাধ্যতামূলক থাকতে হবে। 2 নম্বরে বলছে জরুরি অবস্থাতে মৌলিক অধিকার খর্ব করা যাবে না। আমরা জানি বাংলাদেশে মৌলিক অধিকার রয়েছে 6টি: খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, বিনোদন। এই মৌলিক অধিকারগুলো খর্ব করা যাবে না। 3 নম্বরে বলা হচ্ছে রাষ্ট্রপতি হবেন উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষের সদস্যগণের গোপন ব্যালটে নির্বাচিত। রাষ্ট্রপতি হবেন উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষ সদস্যদের ভোটে নির্বাচিত একজন ব্যক্তি। সো উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষটা বিষয়টা কি? উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ বিষয়টা আমি আপনাদের একটু পরেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বিষয়টি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনি খুব সহজেই বিষয়টি বুঝতে পারবেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই কয়েকটি সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ দিতে পারবেন। এখানে বলা হয়েছে রাষ্ট্রপতির ক্ষমতা কিছুটা প্রধানমন্ত্রীর ক্ষমতা থেকেও দ্বিগুণ হবে। সো এক্ষেত্রে তিনি কয়েকটি সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ কি করতে পারবেন? দিতে পারবেন। তার মানে প্রধানমন্ত্রীর কোনো ক্ষমতা রাখবে না, রাষ্ট্রপতি চাইলে তিনিই কয়েকটি প্রতিষ্ঠানের নিয়োগ দিতে পারবেন। ঠিক আছে, ওকে। রাষ্ট্রপতিকে অভিশংসনে উভয় কক্ষের 2 থেকে 3 ভোট লাগবে। যিনি রাষ্ট্রপতি হবেন তার অবশ্যই অভিশংসনে 2 থেকে 3 ভোট তার প্রয়োজন হবে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবার সম্মতি ছাড়া রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবেন না। ধরুন আপনার দেশে কোনো কারণে কারো ক্ষতি হয়ে গেছে বা কেউ অ্যাক্সিডেন্ট করেছে, সেই অ্যাক্সিডেন্টের ব্যক্তির পরিবার যদি কাউকে ক্ষমা না করে তাহলে রাষ্ট্রপতির এখতিয়ার নেই যিনি ওই পরিবারকে ক্ষমা করতে পারেন, বা যিনি অপরাধ করেছেন তাকে রাষ্ট্রপতি ক্ষমা করলেও হবে না যতক্ষণ না ওই পরিবার বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি সেখানে তাকে সম্মতি দিয়েছে ক্ষমা করার। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এরপর একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর 2 মেয়াদে প্রধানমন্ত্রী থাকতে পারবেন। বিষয়টি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। একজন ব্যক্তি যদি প্রধানমন্ত্রী হন প্রথম মেয়াদে, এইবার যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি চাইলে পরবর্তীতে আবার প্রধানমন্ত্রী হওয়ার অধিকার রাখেন। অর্থাৎ 5 করে হইলেও, অর্থাৎ প্রথম 5 বছর, দ্বিতীয় 5 বছর তিনি যদি আবার জয়ী হন তাহলে মোট 10 বছর প্রধানমন্ত্রিত্ব লাভ করবেন। অর্থাৎ দ্বিতীয় মেয়াদ পর্যন্ত তিনি থাকবেন, পরবর্তীতে তিনি চাইলেও আর প্রধানমন্ত্রীতে থাকতে পারবেন না। এরপর শেষে বলা হয়েছে প্রধানমন্ত্রী একাধিক পদ একসাথে থাকতে পারবে না। বিষয়টি আপনাদের আরও ক্লিয়ার করে দেই। যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলের নেতা থাকতে পারবেন না, আবার যিনি দলের নেতা থাকবেন, প্রধান নেতা আর কি, তিনি আবার প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সো প্রধানমন্ত্রী একাধিক পদ থাকতে পারবে না। যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি তার দলের প্রধান নেতা হয়ে থাকতে পারবে না, তাকে প্রধান নেতা হয় ওই পদটা ছেড়ে দিতে হবে নতুবা প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করতে হবে। ওকে, এবার আমরা দেখব সংবিধান ও রাষ্ট্রের মৌলিক পরিবর্তনগুলো। সংবিধান ও রাষ্ট্রের মৌলিক পরিবর্তন কি কি চাওয়া হয়েছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। আমরা যদি এখানে দেখতে চাই, এখানে বলা হয়েছে বাংলা ভাষা রাষ্ট্রভাষা থাকবে, তবে সব মাতৃভাষা সাংবিধানিক স্বীকৃতি মিলবে। বাংলাদেশে প্রচুর পরিমাণে ভাষা রয়েছে, এই ভাষাগুলোর প্রত্যেকটাই তাদের মাতৃভাষায় চলিত রয়েছে। তবে বাংলাদেশে যেহেতু জন্মগ্রহণ করেছেন অবশ্যই আপনাকে বাংলা ভাষার স্বীকৃতি দিতে হবে এবং আপনার রাষ্ট্রভাষা হবে বাংলা ভাষা। কিন্তু আপনি যে মাতৃভাষায় কথা বলেন এই স্বীকৃতিটাও সংবিধানে কিন্তু তারা দিয়ে দিতে চাচ্ছে, এই জন্য এই বিষয়টি তারা লিপিবদ্ধ করেছে।
দ্বিতীয় নাম্বার বলছে নাগরিক পরিচয় হবে বাঙালি নয় বাংলাদেশি, অর্থাৎ যেহেতু আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন তার মানে আপনি হচ্ছেন অবশ্যই বাংলাদেশি, বাঙালি নয়। কারণ আপনার পার্শ্ববর্তী দেশে কলকাতায় রয়েছে তারাও কিন্তু বাঙালি রয়েছেন, অর্থাৎ যারা বাংলা ভাষায় কথা বলেন তারাই কিন্তু বাঙালি বলে থাকি আমরা। কিন্তু এখন থেকে যদি এই আইনটি কার্যকর হয় তাহলে আপনি আর বাঙালি থাকবেন না। আপনি যদি বাংলাদেশে জন্মগ্রহণ করেন তাহলে অবশ্যই বাংলাদেশি নাগরিক বলে গণ্য করা হবে। তারপরে বলছে সংবিধানের মূলনীতি বদল হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। সাংবিধানিক মূলনীতি বদলে হবে, তার মানে সাংবিধানিক যে মূলনীতি রয়েছে তার বদলে হবে সাম্য থাকবে। সাম্য বলতে এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে সমানতা থাকবে, মানবিক অধিকার মর্যাদা পাবে, সামাজিক ন্যায়বিচার পাবে, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি অবশ্যই বজায় থাকবে। সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু অনুচ্ছেদ পরিবর্তন গণভোট বাধ্যতামূলক হবে। সংবিধানে কিছু অনুচ্ছেদ রয়েছে যা পরিবর্তন করতে চাইলে গণভোটের প্রয়োজন হবে। সো এই ক্ষেত্রে অবশ্যই গণভোট বাধ্যতামূলক করা হবে। সংবিধান রহিত হলে বা করলে সর্বোচ্চ শাস্তির বিধান বিলুপ্ত হবে। বলছে সংবিধান রহিত হলে অর্থাৎ সংবিধানের কোনো আইন যদি অমান্য করা হয় তাহলে সর্বোচ্চ শাস্তির বিধান বিলুপ্ত হয়ে যাবে, এমন কথা বলা হয়েছে। নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ও ব্যক্তিগত তথ্য সুরক্ষার মৌলিক অধিকার হিসেবে যুক্ত হবে। আপনার যে তথ্য রয়েছে, আপনার যে ব্যক্তিগত তথ্য রয়েছে তা সুরক্ষা করার জন্য নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযুক্ত রাখা হবে। ওকে, এবার আমরা দেখব সংবিধান, নির্বাচন ও সরকার ব্যবস্থা। সংবিধান ও নির্বাচন ও সরকার ব্যবস্থা যেমনটি হওয়ার কথা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সাংবিধানিকভাবে ফিরবে, অর্থাৎ তত্ত্বাবধায়ক যে সরকার ব্যবস্থা রয়েছে এটাকে সাংবিধানিকভাবে আবার ফিরিয়ে আনতে হবে। জাতীয় সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ হবে কি? দ্বিকক্ষ বিশিষ্ট। উচ্চকক্ষে 100 জন সদস্য থাকবেন, আনুপাতিক প্রতিনিধিত্ব করবেন। নারীদের সংরক্ষিত আসন ছিল 50টি থেকে বাড়িয়ে তা করা হবে 100টি। ডেপুটি স্পিকার যিনি হবেন তাকে বাধ্যতামূলকভাবে বিরোধী দল থেকে নির্বাচন করতে হবে, অর্থাৎ যিনি ডেপুটি স্পিকার থাকবেন তাকে অবশ্যই বিরোধী দল থেকে নির্বাচিত করতে হবে, নিজের দল থেকে নির্বাচন করা যাবে না। এমপিরা বাজেট ও আস্থা বিল ছাড়া অন্য বিষয়ে স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি করতে হলে সংসদের উভয় কক্ষের অনুমোদন লাগবে। এখানে বলা হয়েছে রাষ্ট্রীয় যদি কোনো কাজে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করতে হয় বা চুক্তি সাইন করতে হয় তাহলে অবশ্যই উভয় কক্ষেরই কী করতে হবে? অনুমোদন লাগবে। উভয় কক্ষ বলতে উচ্চ কক্ষ আর একটা হচ্ছে নিম্ন কক্ষ, তার মানে দুইটি কক্ষ অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট যেহেতু করতে হবে এই জন্য দুই কক্ষেরই অনুমোদনের প্রয়োজন হবে। সংসদীয় আসন সীমানা নির্ধারণে ইসিসির একক ক্ষমতা থাকবে না, কমিটি কূটযুক্ত করতে হবে। নির্বাচন কমিশন গঠন হবে বিরোধী দলের অংশগ্রহণের যৌথ কমিটির মাধ্যমে। ওকে, এবার আমরা দেখব আইন, প্রশাসন, অন্যান্য সংস্কার এবং আরও 37টি বিষয়। সো আইন, প্রশাসন ও অন্যান্য সংস্কার মিলে আরও 37টি বিষয় রয়েছে। এই বিষয়গুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো আমরা এখানে তুলে ধরেছি। সংসদ সদস্য ও সংসদীয় কমিটির ক্ষমতা, দায় ও সীমানা নির্ধারণ করতে হবে। বিচার বিভাগে ডিজিটালাইজেশন ও জনবল বৃদ্ধি করতে হবে। স্বতন্ত্র ফৌজদারি তথ্য সার্ভিস গঠন করতে হবে। বিচারক ও আইনজীবীদের আচরণবিধি বাধ্যতামূলক রাখতে হবে। সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় রাখতে হবে, অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে সচিবালয় পৃথক রাখতে হবে, অর্থাৎ আলাদা আলাদা থাকার নির্দেশনা দেওয়া রয়েছে। জনপ্রশাসনের জন্য স্থায়ী সংস্থার কমিশন গঠন করতে হবে। 3টি পৃথক সরকারি কর্ম কমিশন গঠন করতে হবে। 3টি কি? সাধারণ, শিক্ষা ও স্বাস্থ্য। কুমিল্লা ও ফরিদপুর নামে 2টি নতুন প্রশাসনিক বিভাগ গঠন করতে হবে। এটিও বলা হয়েছে যে কুমিল্লা ও ফরিদপুর নামে 2টি নতুন প্রশাসনিক বিভাগ গঠন করতে বলা হবে। সো এই বিষয়গুলোই ছিল হচ্ছে গণভোট। গণভোটে এখন আপনার উচিত হ্যাঁ ভোট দিবেন নাকি না ভোট দিবেন, বিষয়গুলো আমি আপনার সামনে তুলে ধরলাম, খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যতটা পারি, এরই মধ্যে আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখন আপনি যদি বাংলাদেশের সুনাগরিক হয়ে থাকেন, আপনি যদি বাংলাদেশের ভালো চান, আপনি যদি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সুচিন্তা করে থাকেন তাহলে অবশ্যই আপনি গণভোটে হ্যাঁ ভোট দেবেন। আর যদি আপনার কাছে মনে হয় না আপনি গণভোটে হ্যাঁ ভোট দিলে আপনার দেশের ক্ষতি হবে, আপনার দেশের মানুষের ক্ষতি হবে, তাহলে আপনার গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার প্রয়োজন নেই, আপনি না ভোট দিতে পারবেন। তবে আমি আবারও আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আপনি যদি বাংলাদেশের সুনাগরিক হয়ে থাকেন এবং বাংলাদেশের সুচিন্তিক বিবেকমান মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই গণভোটে হ্যাঁ ভোট দেবেন।